এই যে ওনার যে যে তাগিদটা, এই যাওয়াটা কেন, ওনার একটা রাজনৈতিক তাগিদে ওখানে গিয়েছে। দেশকে মুক্ত করার যে আন্দোলন, এই স্বৈরাচারকে বিতাড়িত করার যে আন্দোলন, ওনার সেই তাগিদটা বোধ করে কিন্তু উনি সেই দিন জনসভায় উপস্থিত হয়েছেন। ওনার দরকার ছিল না, তো ওনার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু এই লোকটা কত স্ট্রংলি, কি কঠিনভাবে এটা উনি অনুভব করেছেন যে এই আন্দোলনটা তো আমাকে সফল করতে হবে। এই আন্দোলন যদি সফল না হয়, এই ফ্যাসিস্টকে বিতাড়িত করা যাবে না। তিনি নিজে উপস্থিত হয়েছেন সেখানে গিয়ে, হুইল চেয়ারে, অসুস্থ, মৃত্যুর দিকে উনি যাচ্ছেন, তার জেনেও করেছেন। কত কত বড় একটা কমিটমেন্ট থাকলে একটা মানুষ সেই জায়গায় যেতে পারে। আপনি চিন্তা করে রাখুন, এই মানুষটার প্রতি আমাদের যে শ্রদ্ধা, আমি তো জানিয়ে শেষ করতে পারবো না। আমরা এটাকে মাথায় রেখে আমাদের আগামী দিনে জাফরুল্লাহ ভাইয়ের বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এই 24-এর সফলতা থেকে শুরু করে যে আমাদের মুক্ত চিন্তার একটা দেশ করার, যে মুক্ত চিন্তার একটা দেশ, যে বাংলাদেশের মানুষের মালিকানার মাধ্যমে একটা দেশ গড়ার যে চিন্তা, সেটাকে সমুন্নত রাখার জন্য আমাদের ঐক্যমতের যে জায়গাটা ছিল, জাফরুল্লাহ ভাই সেটার একটা ভিত্তি স্থাপন করে গেছে। সেই ভিত্তির উপর আমরা সবাই মিলে কাজ করতে হবে। এখন সেই প্রেক্ষাপটে যদি আমাকে আজকের প্রেক্ষাপটে দু চারটা কথা বলতেই হয়, স্বাভাবিকভাবে আমরা কোথায়, সেই ভিত্তির উপর দাঁড়িয়ে আমরা কোথায় গেছি আজকে, আমরা কি সেটার উপর কি আগামীর বাংলাদেশ করতে পারবো? যে পলায়ন, ফ্যাসিস্ট স্বৈরাচার পলায়ন করার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন আসছে, সেটাকে আমরা বাস্তবায়ন করতে পারবো, আমরা ধারণ করতে পারবো? সেই বিষয়টা গুরুত্বপূর্ণ আজকে আমাদের জন্য। তাই আমাদেরকে বাংলাদেশের মানুষের যদি মালিকানা ফিরিয়ে দিতে হয়, তার মূল ভিত্তি হচ্ছে, তার বাহক হচ্ছে যে একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে। এর কোনো দ্বিতীয় অল্টারনেটিভ নেই। যে গণতান্ত্রিক অর্ডার ফিরাতে গেলে আপনি যে নির্বাচন, গণতন্ত্রের বাহক, তার মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ফিরিয়ে আনতে হবে। এখন সুষ্ঠু নির্বাচনের জন্য যে কাজগুলো করার দরকার, সেই কাজগুলো আমরা শুরু হতেই দেখতে পাচ্ছি। আমরা সেই কাজের আশেপাশে নাই, কিন্তু আমরা যেই কাজগুলো করতে চাচ্ছি সেটা মনে হচ্ছে ক্রমান্বয়ে বিগত দিনে যেগুলো আমরা দেখে আসছি, মনে হচ্ছে একটা ভিন্ন রূপে আবার সেই কথাগুলো আমাদের এখানে, আমাদের মধ্যে একটা কনভারসেশন এটা চালু হয়ে গেছে। এখানে সংস্কারের কথা বলা হচ্ছে, এখানে যারা বসে আছে সব সংস্কারের লোক। আমরা 31 দফার সংস্কার দিয়েছি, তার আগে 27 দফা বিএনপি সংস্কারের প্রস্তাব দিয়েছে, তার আগে 7 বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030-র মাধ্যমে সংস্কারের প্রস্তাব দিয়েছে। তখন এখন যারা সংস্কারের কথা বলেছে, এদের কারোর চেহারা আমরা দেখি না, আর এদের অনেকে রাস্তায়ও ছিল না। এরা এখন যারা বড় বড় কথা বলছে, এর বেশিরভাগ লোককে চেহারা দেখি না আমরা আন্দোলন সংগ্রামে। আর এদের মধ্যে কেউ তো মাঝে মধ্যে চেহারা উকি ঝুঁকি মেরেছে, যখন শেখ হাসিনার ক্ষমতার চাপ তাদের উপর গেছে, তারা গর্তে ঢুকে গেছে, গর্তের থেকে আর বের হয় না। এখন গর্তের থেকে বেরিয়ে আসছে, এখন তারা আমাদেরকে সংস্কারের দিচ্ছে, কি বলে, তালিম দিচ্ছে, সংস্কারের তালিম দিচ্ছে তারা আমাদেরকে। আর শেখ হাসিনা যাওয়ার আগে তো বাংলাদেশ, শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ কি হবে, এটাকে তো মাথায় রেখে আমরা সংস্কার প্রস্তাব দিয়েছি। হাসিনা পরবর্তী কিভাবে বাংলাদেশ চলবে, নতুন বাংলাদেশ আমরা গড়ব, এটাকে মাথায় রেখে আমরা সংস্কার দিয়েছি। আমরা নতুন করে শেখ হাসিনা যাওয়ার পরে সংস্কারের কথা বলছি না তো, আমরা সবাই মিলে এই সংস্কারগুলো আমরা করেছি। 27 দফা বিএনপির ছিল, আমরা যখন যুগপথে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, তখন ওনাদের মতামতের প্রবৃত্তি এটা 31 দফায় নিয়ে যাওয়া হয়েছে।
এবং 31 দফা সংস্কার বাস্তবায়নের জন্য আমরা যে আগামী নির্বাচন পরবর্তী জাতীয় সরকার গঠন করে 31 দফা বাস্তবায়ন করব, সেই কোথাও বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরা হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে 31 দফা নিয়ে আমরা গ্রামে গঞ্জে যাচ্ছি, শহরে শহরে যাচ্ছি, লোকজনের কাছে তুলে ধরছে 31 দফা। ইতিপূর্বে কোনোদিন দেখেছেন আপনারা বাংলাদেশের রাজনীতিতে সংস্কার প্রস্তাব নিয়ে জনগণের কাছে যেতে? এর আগে কোনোদিন দেখেছেন আপনারা? কোনোদিন দেখেন নাই। এই প্রথম বাংলাদেশে সংস্কার প্রস্তাব নিয়ে জনগণের কাছে যাচ্ছে, তাদের সমর্থন চাচ্ছে। কারণ দিনের শেষে আপনি যত সংস্কারের কথা বলবেন, দিনের শেষে সংস্কার হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো সংস্কার করা যাবে না।